আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। করাইল বস্তির মিন্টু মিয়ার ঘর থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সকালে ফায়ার সার্ভিস তার বাসা থেকে আলামত হিসেবে গ্যাসের সিলিন্ডার সংগ্রহ করেছে। গতকালের আগুনের লেলিহান শিখায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে করাইল বস্তি। ভোরের আলো ফোটার আগে সঙ্গে সঙ্গে সেই দৃশ্য ধরা পড়েছে ক্যামেরার চোখে। অপরিকল্পিত বৈদ্যুতিক তার ও গ্যাসের সিলিন্ডার পড়ে যাওয়ার দৃশ্য জানান দিচ্ছে কি পরিমাণ বিধ্বংসী ছিল আগুন। সহায় সম্বল হারানো পরিবারগুলো খুঁজে বেড়াচ্ছে তাদের প্রিয় বাসস্থান ও প্রয়োজনীয় জিনিসপত্র। তবে কিছু খুঁজে না পাওয়ার কথা জানান ভুক্তভোগী পরিবারগুলো। মঙ্গলবার রাত থেকে অনেকেই খোলা আকাশের নিচে থাকছেন। শিশু মহিলা নিয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন অনেকে। সেই সাথে হোসনে আরা নামে এক মহিলাকে খুঁজে না পাওয়ার কথা জানান পরিবারের সদস্যরা। সাতটা রুম ছিল, রুম সব পুড়ে গেছে, আর নাই কিছু। পেন্দনের মানে এই কাপড় চোপড় ছাড়া আর কিছু নামাইতে পারিনি, এই অবস্থা। হাতের গড়ি টড়ি সব রাইকা উজু বানাইতে দিছি। এই টাইমে দিয়ে যে আগুন উঠে আছে গা, আমি ওই জানলা দিয়া লাফাইয়া অফার দিয়ে পড়ছি টিনের উপরে, পড়িয়া তারপর বাইরে গেছি গা। মাল সামান অনেকগুলো আসলো ভিতরে, কিছু বাঁচাইতে পারি নাই। পরের লঙ্গিটা আছে। দর্শক, এই মুহূর্তে করাইল বস্তি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল দেব রায়। বিপুল, আগুনের পর বস্তির পরিস্থিতি কেমন দেখছেন? এখন পর্যন্ত কোনো সাহায্য পেয়েছে কিনা বস্তিবাসী, জানাবেন। ফারিয়া, আগুনের পরবর্তী সময়ে যে উদ্ধার কাজ চলছে এখনও চলছে সেটি, এবং আমরা সকাল থেকে দেখেছি ফায়ার সার্ভিসের টিম হতে শুরু করে কিছুক্ষণ আগে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের কিন্তু ডিজিও এসেছেন এবং তিনিও কিন্তু এখানে এসে খতিয়ে দেখছেন। এবং আমরা ডিজির কাছ থেকে জানতে পেরেছি যে আসলে উদ্ধারের যে পরিমাণ নিরূপণ করা হচ্ছে সেই পরিমাণই ব্যবস্থা করা হবে, এবং কি পরিমাণ ক্ষতি হয়েছে তারাও কিন্তু এখনও জানাতে পারেনি। তবে আমরা দেখতে পাচ্ছি, আপনাকে দেখানোর চেষ্টা করছি যে আসলে আপনি দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ পুরো এলাকাটি একেবারে পুড়ে ছাই হয়ে গেছে, এবং এখানকার যে উদ্ধার করার জন্য বিশেষ করে যাদের নিজস্ব বাসা রয়েছে তারাই কিন্তু উদ্ধার কাজটি চালাচ্ছে এবং তাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিয়ে যাচ্ছে। বলা যাচ্ছে একেবারে কিছু নেই বললেই চলে। এই যতটুকু ধ্বংসস্তূপ থেকে পাওয়া যাচ্ছে বিভিন্ন টিন, শুধুই টিনই পাওয়া যাচ্ছে, সেইগুলোই নিয়ে যাওয়া হচ্ছে। এবং প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে তারা বলছেন যে আসলে তারা খুব অসহায় অবস্থায় আছে, কারণ এখানে জানেন যে সবাই নিম্ন আয়ের মানুষরাই কিন্তু বসবাস করে, এবং গতকালকের ঘটনার পর থেকে এখনো পর্যন্ত অনেকেই তাদের খাবার জুটেনি। বিশেষ করে খোলা আকাশের মাঠে তারা অবস্থান করেছিল, এবং বিভিন্ন উদ্ধারকারী টিম আসলো এবং দেওয়া হচ্ছে সেটাও সঠিকভাবে বন্টন হচ্ছে না বলে তারা অভিযোগ করেছেন। এবং আরেকটি বিষয় জানতে চাই, আগুনের যে ঘটনাটি ঘটেছে গতকালকে, সেই আগুনের সূত্রপাতের যে বিষয়টি আমরা জানতে পেরেছি, এবং মিন্টু মিয়া নামে একজন পরিবার অর্থাৎ একজন ব্যক্তির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এবং তার ছেলে মন্টু মিয়ার ছেলে কিন্তু সোহেল আমাদেরকে জানিয়েছেন যে আসলে তার মা কিন্তু রান্না করছিল, এবং রান্না করার সময় কিন্তু হঠাৎ করে যে বিস্ফোরণটি ঘটে, এবং বিস্ফোরণ ঘটানোর পর থেকে কিন্তু আগুনটি ছড়িয়ে পড়ে, এতটুকু আমরা জেনেছি। এবং সেই সাথে তার সোহেলের কথার অনুযায়ী কিন্তু উদ্ধারকারী টিম সেই আলামতটাই পেয়েছেন, এবং ফায়ার সার্ভিসের টিম আমরা দেখেছি বিস্ফোরিত সিলিন্ডারটি উদ্ধার করে নিয়ে গেছে। এবং সেই সাথে আরেকটা বিষয় জানিতে চাই, সেটি হচ্ছে এখানে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসেছেন, তারা পরিদর্শন করছেন এবং হতাহতের যে খোঁজখবর নিচ্ছেন। আর সেই সাথে ভুক্তভোগী পরিবারগুলো আমাদেরকে জানিয়েছেন যে আসলে এখানে যে পরিমাণ ক্ষতি হয়েছে সেই পরিমাণ তারা সহায়তা পাবেন কিনা সেটা সন্দেহ রয়েছেন। তারা বলছেন যে আসলে সরকারের পক্ষ থেকে বলা হলেও কিন্তু এখনো পর্যন্ত কোনো সংস্থা তাদেরকে সহায়তা করতে আসেনি, এবং তারা বলছেন যে আসলে তাদের ক্ষতিপূরণের যে বিষয়টি সেটি অতি দ্রুত নিরূপণের মধ্যে দিয়ে যাতে তারা আবার মাথা গুজাতে ঠাঁই পায় সেই ব্যবস্থা যাতে সরকার করে। এবং সেই সাথে বিশেষ করে নারী এবং শিশুরা যারা এখনো পর্যন্ত খাবার পায়নি তাদেরকে খাবারের ব্যবস্থার জন্য তারা বলছেন, এইটাই আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল ফারি আমার কাছে সর্বশেষ তথ্য। বিপুল, আপনাকে ধন্যবাদ। রাজধানীর করাইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিবে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার মধ্যরাতে এক প্রেস বিবৃতিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহায়তার কথা জানান এবং উদ্বেগ প্রকাশ করেন।
সেই সঙ্গে অগ্নিকাণ্ডে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। বলেন, কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে যেসব পরিবার গৃহহীন হয়ে পড়েছেন তাদের দুঃখ কষ্ট সবাইকে ব্যথিত করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানানো হয়। পাশাপাশি অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করে ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে অন্তর্বর্তী সরকার। যারা নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিচ্ছে তাদের বিরুদ্ধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সকালে বিজিবি সদর দপ্তরে বিজিবি নির্বাচনী মহড়া প্রশিক্ষণ পরিদর্শন শেষে এই মন্তব্য করেন। বলেন, সবাই মিলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলা করা হবে। এসব আইন শৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও ভোটারদের সহযোগিতা প্রত্যাশা করেন সিইসি। বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নির্বাচনের দায়িত্ব পালনে প্রশিক্ষণ নিচ্ছেন। এছাড়া জাতির কাছে একটি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন দিতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান সিইসি। প্রায় 13 কোটি ভোটার মিলে আমরা যে জাতিকে যে ওয়াদা দিয়েছি, আমরা এই যে একটা সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য আমরা সেটা ইনশাল্লাহ সবাই মিলে ইনশাল্লাহ অর্জন করব এবং ডেলিভার করব। 30 তারিখে আবার বসছি উইথ স্পেসিফিক প্রপোজালস এবং ওখানে সব ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজিটা ফাইনাল হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জেলার পৌর শহরের কালীবাড়ি এলাকায় নিজ বাসভবনে তিনি তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরীফুল ইসলাম শরীফ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা। একটি অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সরকারকে সব ধরনের কার্যকরী ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে যেন সাধারণ মানুষ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে ব্যবস্থা করারও আহ্বান জানান তিনি। সকালে নয়াপল্টনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে এইসব কথা বলেন। রিজভী আরও বলেন, শেখ হাসিনা হরিলুট করে দেশটাকে অন্য একটি দেশের আজ্ঞাবহ করে রাখতে চেয়েছিলেন। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন গুণী অর্থনীতিবিদ দেশ পরিচালনা করার পরেও দরিদ্রতা বাড়ায় আক্ষেপ প্রকাশ করেন তিনি। সবাই এই যে আমাদের যে বেড়ে ওঠা অত্যন্ত কৃত্রিম ভাবে আর্টিফিশিয়ালি সরকার তাকে অসুস্থ করেছে, যে এটা তার স্বাভাবিক অসুস্থতা নয়। একজন মহিলা পায়ে হেঁটে জেলখানার ভিতরে ঢুকলেন একটি অন্যায়, অসত্য, মিথ্যা মামলায় সাজা দিয়ে। স্বৈরাচারী, আক্রমণাত্মক, হিংসা পরায়ণ এবং একগুঁয়ে একজন শাসকের হাতে সেই রাষ্ট্র যে কোনো মানুষকে যে কোনোভাবেই তাকে পর্যুদস্ত করতে পারে। জুলাই গণ অভ্যুত্থানে 5 আগস্ট সাভারের আশুলিয়ায় 6 লাশ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলায় 20তম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। পরবর্তী সাক্ষ্য 2 ডিসেম্বর সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ 2 বিচারপতির প্যানেলের জব্দ তালিকা থেকে আজ সাক্ষ্য দেন মামলার 15 নম্বর সাক্ষী এসআই আনিসুর রহমান। এর আগে গত 20 নভেম্বর মামলার রাজসাক্ষী পুলিশের সাবেক এসআই শেখ আফজালুল হকের জবানবন্দি শেষ হয়। এদিকে ট্রাইব্যুনাল 1-এ জুলাই আন্দোলনে রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যা মামলার শেষ সাক্ষী মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলামের জেরা শেষ হতে পারে আজ। এরপর বাকি থাকবে যুক্তিতর্ক উপস্থাপন এবং সবশেষ ধাপ রায় ঘোষণা। অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 2টি লকারে 832.5 ভরি স্বর্ণ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ওই লকার দুটি খোলা হয়। আদালতের অনুমতি নিয়ে এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি ও দুদকের একটি দল ওই লকার দুটি খোলে। লকার দুটিতে 832.5 ভরি স্বর্ণ পাওয়া গেছে। ওই লকার দুটি জব্দ করেছিল এনবিআর এর গোয়েন্দা ইউনিট সিআইসি। এর আগে 17 সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 2টি লকার জব্দ করে কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি।
অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় শেখ হাসিনার 753 নম্বর লকার এবং 751 নম্বর লকার জব্দ করা হয়। আর গত 10 সেপ্টেম্বর 128 নম্বর লকার জব্দ করেছিল সিআইসি। চট্টগ্রাম বন্দরমুখী সড়ক অবরোধ প্রত্যাহার করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ। বেলা 11টার দিকে অবরোধ প্রত্যাহার করে তারা। এর আগে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল, লালদিয়ার চর ও পানপাও টার্মিনাল বিদেশি অপারেটরদের ইজারা দেওয়ার প্রতিবাদে সকাল 10টা থেকে 3 ঘন্টা আগ্রাবাদ, বড়পোল ও মাইলের মাথা এলাকায় বন্দরমুখী সড়ক অবরোধের ঘোষণা দেন তারা। এছাড়া বিভাগের সব জেলায় বিক্ষোভ করার ঘোষণাও দেয় সংগঠনটি। আশুলিয়ার তাজরিন ফ্যাশনের অগ্নিকাণ্ডে আহত শ্রমিকরা 4 দফা দাবি আদায়ে কর্মসূচি পালন অব্যাহত রেখেছেন। গেল 24 নভেম্বর থেকে আশুলিয়ার তাজরিন ফ্যাশনের পরিত্যক্ত ভবনের নিচে এই অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। আহত শ্রমিকরা জানান 13 বছর ধরে ক্ষতিপূরণ, সুচিকিৎসা ও পুনর্বাসনের জন্য আন্দোলন সংগ্রাম করে আসলেও বিগত সরকার কোনো ধরনের পদক্ষেপ নেয়নি, বরং দলীয় সংগঠনের পদায়ন করেছে বিগত সরকার। এছাড়া তাজরিনের মালিক দেলোয়ার সহ দোষীদের কোনো শাস্তির ব্যবস্থা করা হয়নি। তাই সংশ্লিষ্ট দপ্তর থেকে কোনো ধরনের পদক্ষেপ না নিলে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার হুমকি দেন আন্দোলনকারীরা। থেকে মন্ত্রণালয় থেকে এমনকি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যতদিন আমাদের ডিসিশন আমরা ফাইনালি না পাবো এতদিন আমরা এখান থেকে আমাদের এই 12 থেকে 13 বছর পর্যন্ত যে আমাদের বলে আসছে যে আমাদের ক্ষতিপূরণ, পুনর্বাসন, সুচিকিৎসা এদের মুখেই রয়ে গেছে, আজ পর্যন্ত কার্যকর হয়নি। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।